সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5টা। সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিয়ে আমি কিন্তু মারুলিটা আর উঠোন ঝাড়টা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঘরে চলে এসেছি আর এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আগে ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে বের করে নিয়েছি, তারপরে আমি এখন বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কতটা ধুলো জড়ো হয়েছে, আর উঠোনটায় না আবার খুব ধুলো হয়ে গেছে, তো সেই জন্য পায়ে পায়ে ধুলোগুলো ঘরে চলে আসছে। তো যাই হোক, দেখো আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো ঘর দৌড়গুলো আমার ঝাড় দেওয়া হলো, তারপর আমি চলে গেলাম গোয়াল ঘরে লালিকে বের করার জন্য। আর জানো, কালকে রুদ্র বাবা দেখো গেটটাকে ঠেকিয়ে দেয়নি। এমনি তো গেটটা ভাঙাই আছে বলতে পারো, তো এমনি ঠেকিয়ে দেওয়া হয়, কিন্তু দেখছি খোলাই আছে। আর কি বলো তো, এখন তো ছাগলগুলো ছাড়াই থাকে বলতে পারো, বাধা হয় না। এই মাঠে এখন কিছু নেই, ধান কাটা হয়ে গেছে, সেই জন্য ছেড়ে রাখা হয়। আর ওরা তো উঠোনো ছিল সন্ধেবেলায়, তো সেই জন্য ওরা রাত্রে ঢুকবে বলেই হয়তো দরজাটাকে খুলে রেখে দিয়েছে। তো যাই হোক, দেখো আমি লালিকে বের করে নিয়ে এলাম, তারপরে বেঁধে দিলাম। আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন তো তোমরা দেখলে যে হেসেল ঘরটায় এঁঠো বাসনগুলো পড়েছিল। তো দেখো আমি লালিকে বেঁধে দেওয়ার পর বাসনগুলো ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আবার গিয়ে ধামাটাকে আর লাঠিটাকে নিয়ে এলাম। আর এখন লাঠিটাকে ধুয়ে নেব, আর ধামাটাই ঘর মোছার জন্য জল নিয়ে নেব। লাঠিটাকে ধুয়ে নিলাম আর ধামাতে জল নিয়ে দেখো আমি চলে এলাম ঘর মোছার জন্য। জল নিয়ে এসে দেখো আমি ঘর মোছা শুরু করে দিলাম। তো চলো আমার প্রিয় বন্ধুরা, ঘরটা মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। কলকাতা থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে যে আমার 6 বছরের মেয়ে আছে, তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, আমার মেয়ের নামটা নিও। তার নাম হচ্ছে পুনাম মণ্ডল। এই যে পুনাম সোনা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হও গো। বাঁকুড়া জেলা থেকে এক বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার মা খুব ভালোবাসে, আমার মা খুব অসুস্থ, আমার মায়ের নামটা একবার নিও। মায়ের নাম হচ্ছে চন্দনা। এই যে চন্দনা মাসিমা, আপনার নামটা নিয়ে নিলাম, আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পরের কমেন্টটি হচ্ছে হাওড়া থেকে সানজিদা খাতুন। সে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমার নামটা তোমার ব্লগে নিও। এই যে সানজিদা, আমি তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। তো দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেল, আর আমি ঘর মোছা লাঠিটাকে আর ধামাটাকে নিয়ে আবারও চলে এলাম পুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য। আর ধামাতে একটু জল নিয়ে নিয়েছি, তো ভাবছি একেবারে বাসনটাকে ধুয়েই যাব। কেন জানো তো, সকাল থেকে চারিদিকে খুব কালো অন্ধকার হয়ে একদম মেঘ করেছে, মনে হচ্ছে যেন এইমাত্র বৃষ্টি নামবে। তো সেই জন্য ভাবলাম গ্যাসটা পরে মুছবো, আগে বাসনগুলো মেজে নিই। আর অন্যদিন কি হয়, ঘরটা মুছে নিই তারপরেই গ্যাসটা মুছে নিই। আর বৃষ্টি পড়লে তো বাসনটা এখন আর ধোয়া হবে না, কিন্তু বৃষ্টি পড়লেও কিন্তু আমি গ্যাসের ঘরটাকে মুছতে পারবো, সেই জন্যই বাসনটাকে মেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ওই যে মিক্সার মেশিনটা দেখছো, ওটা দিয়ে না কালকে রাত্রে কড়াই বাটা করেছিলাম, তো সেই জন্য ওটা একটু হয়েছিল, ওটাকেও ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ঘরে রাখলাম, তারপর দেখো আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এতটা অন্ধকার হয়ে আছে চারিদিকে, এত মেঘ করেছে, আমাকে মোবাইলে লাইট জ্বালিয়ে গ্যাসটা মুছতে হচ্ছে। একজন কমেন্টে বলেছো যে গ্যাসের ওই ওপরের জায়গাটা দেখতে খুব বাজে লাগে। হ্যাঁ গো, সত্যি খুব বাজে লাগে, কিন্তু কি করব বলো তো, ওখানে কি এমন দেওয়া যায় যাতে সেটার উপরে নোংরাটা পড়বে আর সেটাকে পরিষ্কারও করা যাবে। তো এটা প্লাস্টার করা আছে, তো সেই জন্য কোনো কিছু আঠা বা কিছুই থাকে না। দেওয়ার চেষ্টা করেছি, খুলে খুলে চলে যায় শুধু, তো সেই জন্যই কিছু দেয়া হয় না। তো যাই হোক, দেখো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে, আর আমি এখন এই যে গ্যাসের ঝিকগুলো আছে এগুলোকে মুছে নিচ্ছি।
আমার এই গ্যাস রাখার ঘরটা কিন্তু খুবই ছোট, এখানে একজনেরই আর কি জায়গা হয়, দুজনের জায়গা হয় না। সকালে সমস্ত বাসি কাজ সেরে আমি গেছিলাম স্নান করতে। আমি এখন স্নান করে চলে এসেছি। তারপরে আমি এখন মুড়ি খাবার জন্য পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি। আর একদিন এক দিদিভাই কমেন্ট করেছিলে যে পেঁয়াজ আলু কীভাবে ভাজো সেটা দেখাবে। তো দেখো, পেঁয়াজ আলু ভাজার জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন আর জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপরে ওটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম আলু পেঁয়াজ কেটে রাখা এগুলোকে। তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ। তারপরে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেব। আর এটাকে ভাজা নয় বলতে পারো, ওই তরকারিই বটে। আমরা অনেক কজন আছি তো, সেই জন্য একটু থকথকে করে তরকারি টাইপেরই করি আর কি। আর ভাজা ভাজা করলে মানে মুড়ি দিয়ে মাখানো যাবে না, সেই জন্য। তরকারিটা হয়ে গেছে। তারপর দেখো, মায়ের জন্য মুড়ি বেড়ে মুড়িটাকে মাখিয়ে দিচ্ছি। মা তো নিজে নিজে মাখাতে পারে না, সেই জন্য। একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার একদিন লাইফস্টাইল ব্লগ আমাদের সাথে শেয়ার করো। তো কি বলো তো, আমার লাইফস্টাইল বলতে সেরকম কিছুই নেই। ওই যে ঘরের কাজকর্মই হচ্ছে আমার লাইফস্টাইল। আমি বলতে পারো এখানে যাওয়া সেখানে যাওয়া ওই সবগুলো মানে নেই বলতে পারো। এই যে সেজে গুজে এখানে গেলাম, তো তোমাদের সাথে কি শেয়ার করব। আমি যেটা করি সারাদিনের কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, মাকে মুড়ি দিলাম, তারপর আমার জন্য মুড়ি নিয়ে চলে এলাম। আর এখন আমরা শাশুড়ি বৌমা মিলে দুজনেই মুড়ি খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, শাশুড়ি মা যখন খায় শাশুড়ি মায়ের কাছে কাউকে বসে থাকতে হয়। বন্ধুরা, রুদ্রর বাবা তো নেই, বাজারে গেছে। আর এদিকে শুনছি যে মাঠে নাকি শেয়াল আর কুকুর এসছে। হ্যাঁ গো, মাঠে শেয়াল কুকুর এসছে। কটা কেঁদে ছাগল খেলো? আমাদের ছাগল কটা দেখে আসছি। ওই দেখো, দেখছে সবাই বলছে যে মাঠে ছাগল এই শেয়াল আর কুকুর এসছে। আমাদের ছাগলগুলো সব ছাড়া আছে জানো, সব ছাগলগুলো মাঠে চলে গেছে। আমি তো তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে দৌড়াচ্ছি ছাগলগুলো দেখার জন্য, দেখি আমাদের ছাগলগুলো ঠিকঠাক আছে। ওই দেখো বন্ধুরা, আমাদের ছাগলগুলো সব কটা আছে দেখছি। ওই দেখো চড়ছে। এই মাঠটা আসেনি বলছে, ওই দিকে যে মাঠটা আছে ওই মাঠটাই কুকুর এসেছিল, বড় বড় একদম কুকুর, একদম বড় ছাগল খেয়ে নিয়েছে জানো, আমাদের পাড়ার এক কাকাদের। আর ওই দেখো রুদ্র এসছে, কাকার ছেলেটা এসছে, ওর সাথে রুদ্র এসছে। খবর পেয়েছে যে ছাগল খেয়েছে, তাই মানে কাকার ছেলেটার সঙ্গে চলে এসছে। এই দেখো বন্ধুরা, রুদ্র বাবা এইমাত্র বাজার থেকে এলো। আর ওদিকে আমি সবকিছু রেডি করে রেখেছি। হ্যাঁ, দিদি আমাকে ফোন করলো। দিদি বললো যে রান্না বান্নার কিছু ব্যবস্থা সেরকম শাকের কোনো ব্যবস্থা করিস না। আমি শুশুনির শাক নিয়েছি। অনেকদিন পর শুশুনির শাক খাওয়া হবে। তো পাট শাকটা কালকে খাওয়া হবে। আর শুশুনির শাক বাসি মানে ভালো লাগে না। আর পাট শাকটা বেছে প্যাকেটে ভরে রাখলে কালকেও খাওয়া। তো চলো দাও, আমাকে দাও। কুমড়ো দুজনে এনেছে নাকি? না দিদি আনেনি? দিদি কালকে বলছিল কুমড়ো আনবো। চলো, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। মাকে স্নান করানো হলো, সব হলো। আমি এবার রান্না বসাতে পারছি না, কিছু নাই। আলু ছিল না বাড়িতে যে কাটবো। আলু কত করে নিলে গো? 28 টাকা। হ্যাঁ, পুড়িয়ে বাবা, গ্রামে নিয়ে ভালো। গ্রামে 24 টাকা। ওকে সাথে আমি বকি না গো, কম যেখানে পাবা সেইখানে নিবা। হাটে নেওয়ার কি দরকার? গ্রামে এসে নেওয়া হতো না? ওই রাস্তা দেখেই তো এলা। হাটে শুনেছি কম দাম হয়, হাটে আবার বেশি দাম, গ্রামের দোকানে আবার কম দাম। আবার কি গো, যাই হোক, আমি এবার এগুলো সবজিগুলো কাটতে হবে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। আর শশা আনা হয়েছে কালকে পুজোর জন্য। যাই হাগো, তোমার একটা জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান দেখে আমি অবাক হই। সত্যি তুমি বকুনি খাও না আমার কাছে। এত দাম নিয়ে আলুগুলা নেবার কি দরকার? গ্রামের দোকানে নেওয়া হতো না। 4 টাকা বেশি ভাবা যায়। সত্যি তোমার বুদ্ধি সত্যি হবে না, হিসাব করে চলতে পারবে না। ওদিকে তো আমি সবজিপাতিগুলো গুছিয়ে রাখলাম। আর রুদ্র বাবাকে একটু বকাও দিলাম। কেন বকবো না বলো তো? গ্রামের দোকানে 24 টাকা আর ওখানে 28 টাকা, 4 টাকা বেশি। 5 কিলো আলুতে 20 টাকা বেশি। 20 টাকায় একটা জিনিস হয়ে যেত না? তো যাই হোক, আমি উনুনটা ধরিয়েই গেছিলাম শাকগুলো বাছার জন্য। তো এসে দেখছি উনুনটা ধরে গেছে। তো দেখো, আমি হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর কিছু শাক বাছতে আছে, দিদি ওগুলোকে বেছে দিচ্ছে। আর
আর ওখানে 3 আটি শুশুনির শাক আছে। দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু কি জানো তো, শুশুনির শাক না হেজে একটুখানি হয়ে যায়, তো বাছতে অনেকটা সময় লাগবে। তো আমি বাছছিলাম, তো দিদি বললো যে তোর টাইম লাগবে, দেরি হয়ে গেছে, এমনিতেই তো অনেকক্ষণ বসেছিলিস, সবজিপাতি ছিল না বলে, তো আমি কেটে বেছে দিচ্ছি, তুই অন্য তরকারিগুলো আর কি বসিয়ে দে। তো দেখো আমি দিদিকে প্রথমে বললাম করলাটা কেটে দাও, করলাটা কেটে দিয়েছে। এখন আমি করলাটাকে একটু সিদ্ধ করে নেব, তারপর ভাজা করে নেব। ওদিকে তো আমার রান্না বান্নার সব কিছু রেডি, কি তরকারি করব না করব। তারপর দেখছি মাছ দিয়ে গেল। আর সংসারটাই হচ্ছে এরকম, জানো তো, যেদিন কিছু থাকবে না সেদিন হবে না, তো হবে না, এক তরকারি দিয়ে চলে যাবে। আর যেদিন থাকবে সেদিন আবার অনেকগুলোই হবে, বলো। দিদিও দিকে মাছগুলো বেছে নিচ্ছে, আর আমি এদিকে শুশুনির শাকটা রান্না করছি। আর সবাই বলে নাকি শুশুনির শাক খেলে নাকি খুব ঘুম পায় আর কি। তো আজকে শুশুনির শাক খেয়ে দেখবো যে ঘুম আসছে নাকি। তো যাই হোক, দেখো আমি ফোড়ঙে একটু 5 ফোড়ন দিলাম, আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখন শুশুনির শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর শুশুনির শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, মুনমুনকে মাঠে দিয়ে এসেছিলাম, মাঠ থেকে চলে আসছে দিয়ে আমাকে উনুন ছাড়া গিয়ে জ্বালাতে দেখছি, এটা খাবো সেটা খাবো, এবার বেঁধে রাখবো। ওই দেখো আমি মুনমুনিকে পাইলাম, তা ওই দেখো এবার কি গো, দড়ি মুড়ি আবার ছিঁড়া, ওই দেখো দেখছো কি জ্বালা যন্ত্রণা। আমার রান্না বান্না হয়ে গেল। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য। তো পুকুর ঘাটে এসে দেখছি হাঁড়িটা ভিজানো ছিল, দিদির আগেই মেজে নিয়েছে, তো শুধু কড়াইটা আছে, তাই আমি কড়াইটাকে মেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার ভিডিওগুলো বন্ধুরা কত দূর দূরান্ত থেকে দেখছে। তো যাই হোক, দেখো আমার কড়াইটা মাজা হয়ে গেল। তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে আমি ভাত বেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমরা ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর কালকের বাসি কিছু ভাত ছিল, সেগুলো আমি ছাগল গরুকে দিয়ে দিলাম। তারপর দেখো একটু বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে মেজে নেওয়ার জন্য। আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন আছে, তো চলো বাসনগুলো মেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা আর বালতিটা এখন মাজবো না, কারণ জানো তো ভাত ছিল তো কালকে, তো শুকিয়ে গেছে, এখন উঠবে না সঙ্গে সঙ্গে। আর বালতিটাও তাই পড়েছিল ওখানটায়, তো সেই জন্য একটু ভিজিয়ে রাখছি। দেখো পুকুরে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপর দেখছি টাইম কলে যখন জল পড়ছে, তো এখানে একবার জল বুলিয়ে নিই। আর এমনিতেও বাড়িতে কিন্তু জল বুলিয়ে নিই, তো আজকে কলতলাতেই বুলিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর রুদ্রসোনাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ওর পাশে আমিও শুয়েছিলাম। তারপর দেখছি কারেন্ট চলে গেল, একটুখানি ঘুমিয়েছে আর কারেন্টটা চলে গেল। আর প্রচণ্ড গরম ঘরে। তো তারপর দেখছি এই মাঠের দিকটায় খুব হাওয়া দিচ্ছে, তাই আমরা চলে এলাম মাঠে হাওয়া খাওয়ার জন্য। প্রকৃতির হাওয়া একদম ফ্যানের থেকেও ঠান্ডা। হ্যাঁ গো, সত্যি খুব সুন্দর মাঠে হাওয়া দিচ্ছে। তাই দেখো আমরা 3 জনে চলে এসেছি এই ফাঁকা মাঠে, আর এই মাঠের পরিবেশটা খুব ভালো লাগছে। অনেকক্ষণ থেকে মাঠেই বসে আছি। তারপর দেখছি ভাগ্নে নিয়ে এলো তাল। তো দেখো রুদ্রের বাবা তালটা কাটছে। আর জানো বন্ধুরা, অনেক দিন তাল খাইনি, এই বছরের আজকে হচ্ছে প্রথম তাল খাবো। তাও দেখো ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে তাল খাওয়া সত্যি খুব ভালো লাগছে, জানো তো মাঠে এসে। তারপর দেখো আমাকে একটা তাল কেটে দিল। আর হ্যাঁ গো, সত্যি তালটা খেতে কিন্তু খুবই মিষ্টি। দেখো বন্ধুরা, আমরা 3 জনে কেমন তাল খাচ্ছি। আর রুদ্র এমন খাওয়া খাচ্ছে, ওর একদম চোখে মুখে তালের রসগুলো লেগে যাচ্ছে। ওকে বলছে একটু আস্তে আস্তে খাও, আর বলছে ও গেঞ্জিটায় দাগ লাগিও না, দাগ লেগে গেলে উঠাতে পারবো না। জানো তো তালের দাগ এমন জিনিস, একবার যদি লেগে যায় যতই খাচ্ছি আর উঠবে না। তো সন্ধে হয়ে গেছে, মাঠ থেকে বাড়ি এলাম, এসে দেখছি দিদি সন্ধেবাতি দিয়ে দিয়েছে। আমি চা করলাম, চা করে সবাইকে চা দিলাম। তারপর দেখো রুদ্রসোনাকে পড়াতে বসেছি। এখন আমি রুদ্রসোনাকে পড়াচ্ছি।
রান্না হয়ে যাবে তারপর ওই যে একটা কাজ আছে, রোজকার কাজ রুটি করা, তো রুটিগুলোকে করে নেব। রোশনাকে পড়ানোর পর রুটিগুলো করে নিয়েছি। তারপর ওই যে দিনেকার তরকারিগুলো ছিল, তরকারিগুলো নষ্ট হয়ে যাবে বলে তরকারিগুলো গরম করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বড় করছি না, আজকের ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।